ডাকাতি করে যমুনা থেকে পালিয়ে গেলেন ডক্টর ইউনূস। এদিকে আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সাহায্য করতে একই ঘোষণা দিলেন শেখ হাসিনা। ডক্টর ইউনূস 3:30টার দিকে তার সরকারি বাসভবন যমুনা ছেড়ে চলে গেছেন তার গুলশানের নিজস্ব বাসভবনে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের লুটপাটের মাত্রা কেবল রেকর্ড ছাড়িয়ে গেছে তা নয়, এটা একটা ডাকাতি হয়েছে সারা বাংলাদেশে। দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে এই উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়ার ঘটনা প্রমাণ করছে যে এটি কোনো সাধারণ দুর্নীতি নয়, বরং সুপরিকল্পিতভাবে রাষ্ট্রীয়ভাবে ডাকাতি করা হয়েছে বাংলাদেশকে। পৃথিবীর আর কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান এই ব্যক্তির মতন এত অল্প সময়ের মধ্যে এত বিশাল ব্যাপক অর্থের সুযোগ সুবিধা আর কেউ ভোগ করেননি, যা তিনি নিজে করেছেন নির্লজ্জতার সঙ্গে। নিজে যেমন ক্ষমতায় থাকতে নিজের কর মওকুফ করে নিয়েছেন, নিজের বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়েছেন, নিজের মামলা নির্বাহী আদেশে তুলে নিয়েছেন, তেমনি নিজের নিরাপত্তার জন্য এসএসএফ নিরাপত্তার যে গেজেট, সেই গেজেট পাশ করে গেছেন তিনি। উনি এমন এমন কাজ করেছেন গত 18 মাসে যে জনগণের মধ্যে ওনার জনপ্রিয়তা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে উনি হয়তো ভেবেছেন এই জনপ্রিয়তার ধাক্কা সামনে মাঝখানে যদি জনগণ এবং তার মাঝখানে যদি একটা শক্তিশালী নিরাপত্তা বেষ্টনী না থাকে তাহলে ওনার জন্য হয়তো ভালো নাও হতে পারে। এটাকে আপনার মব বলেন আর যাই বলেন, যারা নির্যাতিতা প্রত্যেকে ওই ইউনূস যে সেই যেইভাবে নির্যাতন করেছে তার একটা মামলা তার বিরুদ্ধে করতেই হবে। সবাই একটা মামলা দায়ের করবেন, মামলা যদি না নেয়, থানা যদি না নেয়, সেটাও একটা সংবাদ হবে। আর অনলাইনে আপনারা দিতে পারেন বা কোর্টে মামলা করতে পারেন অথবা রেজিস্ট্রি করে করতে পারেন, যেভাবে হোক একটা মামলা করে কাগজটা হাতে রাখবেন। আল্লাহ একটা দিন দেবেই, আমরা যে সহযোগিতা করবো, সাহায্য দেবো, যাদের ঘর বাড়ি পুড়িয়েছে, যাদের এরকমভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের প্রত্যেকে আমি বলবো যে সবাই একটা মামলা করে রাখেন, তাহলে যেটা দেখে আমরা সত্যিকার যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সহযোগিতা করতে পারি। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ঘটনাটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। নিজে যেমন ক্ষমতায় থাকতে নিজের কর মওকুফ করে নিয়েছেন, নিজের বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়েছেন, নিজের মামলা নির্বাহী আদেশে তুলে নিয়েছেন, তেমনি নিজের নিরাপত্তার জন্য এসএসএফ নিরাপত্তার যে গেজেট, সেই গেজেট পাশ করে গেছেন তিনি। এবং সেই ঘটনাটা ঘটিয়েছেন তিনি ফেব্রুয়ারির 10 তারিখে, নির্বাচনের একদিন আগে। গত 10 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত একটি সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী বিশেষ নিরাপত্তা বাহিনী 2021-এর ধারা 2-এর ক অনুযায়ী এই মর্যাদা প্রদান করা হবে। দায়িত্ব ছাড়ার পর প্রধান উপদেষ্টাকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার বিষয়টি বাংলাদেশে নতুন নয়। এর আগেও 2006 সালের 29 অক্টোবর একটি গেজেটের মাধ্যমে তৎকালীন প্রধান উপদেষ্টাকে একই ধরনের যে নিরাপত্তা সেটা দেয়া হয়েছিল, কিন্তু সেটা দেয়া হয়েছিল 2006 সালের সেই প্রজ্ঞাপনের স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্স 1986 এর আওতায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশে অবস্থানকালীন সর্বোচ্চ 3 মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার যে নিয়ম ছিল, সেই নিয়মেরও ব্যত্যয় ঘটিয়েছেন তিনি। 3 মাসের জায়গায় তিনি সেটা করেছেন 1 বছর। এবং নিজের যে 1 বছর করেছেন, নিজের বেলায় নিজের ভালোটা, মানে অনেকেই সমালোচনা করেন যে নিজের ভালোটা খুব ভালো বোঝেন প্রফেসর ইউনূস, এবং নিজের ভালোটা খুব ভালো বোঝেন বলে নিজের ব্যাপারে যত সিদ্ধান্ত তাকে নিতে দেখা গেছে, বাংলাদেশের 55 বছরের ইতিহাসে কোনো সরকার প্রধান এরকমটা কখনোই দেখাননি। সে যত বড় দুর্নীতিবাদ সরকার প্রধানই হোক না কেন, নিজের আখের গোছানো কিংবা নিজের মতো করে সবকিছু গুছিয়ে নেওয়া, এই ব্যাপারগুলো আমরা দেখিনি। বর্তমান এবং অতীতের যে পার্থক্য, 2006 সালের প্রজ্ঞাপনে এই নিরাপত্তা ও মর্যাদা 3 মাসের জন্য কার্যকর থাকলে 2026 সালের নতুন প্রজ্ঞাপনে, যেটা আমরা দেখছি যে 2006 সালের প্রজ্ঞাপনে ছিল স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্স 1986 এর আওতায়, সেটা পরিবর্তন করে 2026 সালে নতুন প্রজ্ঞাপনে ডক্টর ইউনূস এই সময়সীমা 3 মাস থেকে 1 বছর বাড়িয়ে নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই 1 বছর কি তিনি দেশে থাকতে চান? এই নিরাপত্তা কিন্তু তিনি দেশে থাকলে পাবেন, দেশের বাইরে গেলে আর পাবেন না। তিনি কি দেশে এই 1 বছর থাকতে চান? যেভাবে যে হারে দুদকে তার নামে অভিযোগ শোনা যাচ্ছে, অভিযোগ আসছে শোনা যাচ্ছে, এবং বিভিন্ন জনের মামলা টামলার কথা বলছেন, সেই ব্যাপারগুলো তার জন্য প্রচন্ড অসম্মানজনক হচ্ছে। কিন্তু সেই অসম্মানজনক ব্যাপারের মধ্যে এই 1 বছরের মানে প্রজ্ঞাপন যদি বিএনপি সরকার অক্ষুণ্ণ রাখে, যদি পরিবর্তন না করে, তাহলে কি আমরা এরকমটাও ভাবতে পারি যে বর্তমান যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তার স্থলাভিষিক্ত প্রফেসর ইউনূস হলেও অবাক হওয়ার কিছু থাকবে
না। লন্ডন বৈঠকে সে ধরনের সমঝোতা যদি হয়ে থাকে তাহলে সেই সমঝোতার আলোকে প্রফেসর ইউনূস হতে পারেন নতুন রাষ্ট্রপতি, সবাইকে চমকে দিয়ে, যেমন বিএনপি সরকার সবাইকে চমকে দিয়ে ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন, যেটা বিএনপির লোকজনও কখনো কল্পনা করেনি যে এই ঘটনাটা ঘটবে। সেরকম কিছু কি হতে পারে? বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর আজকের যে কথা, পুলিশ হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে গত কয়েকদিন থেকে চলমান যে তথ্য, সেই তথ্য যখন একেবারে ইউটার্ন করে গেল, মনে হচ্ছে যে এনসিপি, জামাত কিংবা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কিংবা সাবেক উপদেষ্টা পরিষদের এক ধরনের আবদার কিংবা এক ধরনের চাহিদা, সেই চাহিদার পরিপ্রেক্ষিতে পুলিশ হত্যাকাণ্ডের কোনো ধরনের কোনো বিচার কিংবা তদন্তের দিকে সরকার যাচ্ছে না। এই সিমটমগুলো যদি মানে পরিলক্ষিত আপনার কাছে হয়, তাহলে কি এটাও মানে অনুমান করলে ভুল হবে যে প্রফেসর ইউনূসের এখনো সম্ভাবনা নষ্ট হয়ে যায়নি কিংবা শেষ হয়ে যায়নি রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? এই যে 3 মাসের ব্যাপার, এর আগের তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে 3 মাস এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে, প্রফেসর ইউনূস নিজে ক্ষমতায় থাকাকালীন সেটাকে 1 বছর করে ফেলেছেন। সেটা কি ঠিক করেছেন? নৈতিকভাবে কি তিনি ঠিক করলেন, নাকি নিজের মতো করে আখের গোছানোর ধারাবাহিকতা ক্ষমতার একেবারে শেষ পর্যায়ে এসেও তিনি অব্যাহত রাখলেন? ভোট একটা হলো, ভোটে ভোটাররা ভোট না দিলেও 59% ভোট পড়ে গেছে। 3.5 ঘন্টা পরে 14% ভোট, আর তারপরে 59%। কাজে কি হারে চুরি! আওয়ামী লীগ আমলের ইলেকশন 14, 18, 24 নিয়ে প্রশ্ন যারা তোলে, তাদের কাছে আমার প্রশ্ন যে এই ইলেকশনটা কেমন হলো দেখলেন তো? ভোট কারচুপি কাকে বলে? আমাদেরকে বলা হতো দিনের ভোট রাতে, আর এখন আমরা কি দেখলাম? দিনের ভোট সন্ধ্যা, আগের দিনের সন্ধ্যা থেকে শুরু, এবং গুনতে গুনতে এত বেশি হয়ে গেল, আর এমন বেসামাল যে এখনও হ্যানা ভোট সংশোধন করে যাচ্ছে আর প্রজ্ঞাপন দিয়ে যাচ্ছে। এর থেকেই তো প্রমাণ হয় যে কীভাবে কারচুপিটা হয়েছে। যদিও বিদেশিদের এনে দেখালো, লাইন করানো হলো এবং খুব ভালো ইলেকশন, তাহলে ভোটটা আসলো কোত্থেকে? অপরাধীদের ইনডেমনিটি দিয়েছে। এই ইনডেমনিটি প্রত্যাহার করে প্রত্যেকটা অগ্নিসন্ত্রাসকারী, এই খুনিদের বিচার করতে হবে, এবং এই মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলে দিতে হবে, সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে। আগামী 7 মার্চ এবং 17 মার্চ, 26 মার্চ, 7ই মার্চ জাতির পিতার সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ ইউনেস্কো কর্তৃক, জাতিসংঘ কর্তৃক বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে, যে ভাষণ সারা বিশ্বের 2500 বছরের যত ভাষণ জনগণকে উদ্বুদ্ধ করা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ 7ই মার্চের ভাষণ। 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন, আমরা শিশু দিবস হিসেবে উদযাপন করি। সেই শিশু দিবস হিসেবেই এটাকে উদযাপন করতে হবে, সেই উদ্যোগটা নিতে হবে। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। 26শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, তারপরেই তাকে গ্রেপ্তার করে এবং পাকিস্তানে বন্দী করে নিয়ে যায়, রাষ্ট্রদ্রোহী মামলা দেয়, এমনকি ফাঁসির আদেশ দিয়েছিল। কিন্তু এর মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনী, ভারতীয় বাহিনীর কাছে সারেন্ডার করে। কাজে জাতির পিতা মুক্তি পান, ফিরে আসেন দেশে। কাজে 26শে মার্চ আমরা যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করব। যে যারা নির্যাতিতা, প্রত্যেকে ওই যে সেই যেইভাবে নির্যাতন করেছে তার একটা মামলা তার বিরুদ্ধে করতেই হবে। সবাই একটা মামলা দায়ের করবেন। মামলা যদি না নেয়, থানা যদি না নেয়, সেটাও একটা সংবাদ হবে। আর অনলাইনে আপনারা দিতে পারেন বা কোর্টে মামলা করতে পারেন, অথবা রেজিস্ট্রি করে করতে পারেন। যেভাবে হোক একটা মামলা করে কাগজটা হাতে রাখবেন। কারণ এই কারণে যে একটা হচ্ছে সেই অপরাধীদের শাস্তি দেওয়া, আর একটা হচ্ছে আল্লাহ একটা দিন দেবেই, আমরা যে সহযোগিতা করবো, সাহায্য দেবো, যাদের ঘর বাড়ি পুড়িয়েছে, যাদের এরকমভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের প্রত্যেকে আমি বলবো যে সবাই একটা মামলা করে রাখেন। তাহলে যেটা দেখে আমরা সত্যিকার যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সহযোগিতা করতে পারি। কারণ মামলা না করলে আমরা বুঝবো কী করে যে এ তো যে কেউ এসে বলবে যে আমি ক্ষতিগ্রস্ত। এই যে প্রত্যেকে একটা মামলা করে রাখবেন, যেভাবে হোক মামলা দিতে হবে, দিয়ে আপনারা রেখে দেবেন। এখন যদি মামলা নাও চলে, ভবিষ্যতে কাজে লাগবে, সেটা আপনারা করবেন। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে সেই 91 সাল থেকে খালেদা যে প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে আমি প্রায় 20 বছর 7 মাস আমি প্রধানমন্ত্রী ছিলাম। এত বছর পরে, 35 বছর পরে আমাদের পুরুষ প্রধানমন্ত্রী এসেছে। আমরা দেখি কেমন দেশ চালায়। একজন এসেছিল শান্তির কথা বলে সারা বিশ্বের কি সামাজিক ব্যবসার নামে, দারিদ্রকে নাকি ইউনূস বলেছিল মিউজিয়ামে পাঠাবে। আমি যেখানে দারিদ্রের হার 18% নামিয়ে এনেছিলাম, হত দরিদ্রের হার 5% নামিয়েছিলাম, ক্ষমতায় এসে তা এখন 30-40% আবার দারিদ্রের হার বাড়িয়ে দিয়েছে। 5 কোটি মানুষকে আমি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে তুলে এনেছিলাম। ইউনূস সাহেব 6 কোটি মানুষকে দরিদ্রের সীমা নিচে নিয়ে গেছেন। এখন মিউজিয়ামে কে যাবে? তার ওই কথার উপলক্ষে তো ইউনূসকে মিউজিয়ামে পাঠাতে হবে মনে হচ্ছে। কাজে তার বিচার একদিন হবে, এবং বিশেষ করে নারী নির্যাতনের জন্য ওর বিচার হতে হবে। যে কত বড় ক্ষতি আমাদের নারী সমাজের জন্য করে গেল। আজকে সবচেয়ে দুঃখ লাগে যে ছাত্র ছাত্রী শিক্ষকদের অপমান করা, তাদের গায়ে হাত তোলা, তাদেরকে মারা, নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনকে ধরে তার গালে জুতা মারা, তাকে অপমান করা, প্রধান বিচারপতি তাকে হাত করা পরিয়ে জেলে নেওয়া,
ভালো সুযোগ সৃষ্টি করে গেছে। এখন যারাই যে পদে যাবেন তাদেরকে সতর্ক থাকতে হবে, কখন কার উপরে হাত করা পড়ে, কখন কোন প্রধান বিচারপতি হাত করা পড়লো, আর কখন কার কোন নির্বাচন কমিশন এখন যারা ভোট চুরির অপরাধে ওই রাতের ভোট সন্ধ্যায় করায় তার গালেও যে জুতা পড়বে না, এই গ্যারান্টি কে দেবে? কে দেবে? সমাজে কোনো রেহাজ তমিজ নাই, আদব কায়দা নাই, কোনো মান্যগণ্য নাই, আইনের শাসন নাই, বিচার নাই, ন্যায় বিচার নাই, স্বেচ্ছাচারিতা চলছে সম্পূর্ণ। এইভাবে একটা দেশ চলতে পারে না। আমার ইজ্জত বাঁচাতে বা জীবনটা বাঁচাতে একটা ব্যবস্থা নিয়েছে, কিন্তু আমি তো ফিরে আসবোই ইনশাল্লাহ। আমার মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না, আমি আসবো, সময় হলে আসবো। তবে তার আগে এতদিন তারেক জিয়া, খালেদা জিয়া, তাদের এত নাম শুনেছেন আপনারা, তাদের আমলটা একটু দেখেন, কারণ না দেখা পর্যন্ত তো আপনারা বুঝবেন না। যেমন ইনুস সম্পর্কে যখন আমি কিছু বলতাম তখন কেউ বিশ্বাস করতে চাইতো না। 2018 সাল থেকে সে চক্রান্ত করে যাচ্ছে। 2007 সালে নিজে দল করার চেষ্টা করেছে। 2011 সাল থেকে তার চেষ্টাই ছিল কিভাবে আমাকে ক্ষমতাচ্যুত করবে বা হত্যা করবে। 24-এ এসে পেরেছে। সে 11 সাল থেকে যেটা চেষ্টা 24-এ এসে করতে পারলো। তারপর যখন বেঁচে আছি, ইনশাল্লাহ একদিন বাংলাদেশে আসবো, বাংলাদেশের মানুষের জন্য ঠিকই আবার আমরা উন্নত জীবন দিতে পারবো, এ বিশ্বাস আমার আছে। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। রমজানের মোবারকবাদ জানাই, ঈদের আগাম শুভেচ্ছা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুর্নীতির যত নজির আমরা দেখেছি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের লুটপাটের মাত্রা কেবল রেকর্ড ছাড়িয়ে গেছে তা নয়, এটা একটা ডাকাতি হয়েছে সারা বাংলাদেশে। দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে এই উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়ার ঘটনা প্রমাণ করছে যে এটি কোনো সাধারণ দুর্নীতি নয়, বরং সুপরিকল্পিতভাবে রাষ্ট্রীয়ভাবে ডাকাতি করা হয়েছে বাংলাদেশকে। মাত্র 18 মাসের শাসনামলে তারা যেভাবে দেশের সম্পদ লুট করেছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে বাংলাদেশ আরো এক ধাপ নিচে নামা এই সরকারের চরিত্রের প্রকৃত পরিচয় দিচ্ছে। মাত্র 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলো বিশ্লেষণ করলে দেখা যায় তিনি নিজেই ক্ষমতায় আসার পরপরই নিজের ব্যবসায়িক স্বার্থ হাসিলে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন। গ্রামীণ ব্যাংক ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর জন্য নির্বাহী আদেশে সুবিধা প্রদান, বিনা যাচাইয়ে ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স প্রদান এবং ম্যান পাওয়ার এক্সপোর্ট ব্যবসায় অবৈধ সুবিধা নেওয়ার মাধ্যমে তিনি রাষ্ট্রীয় কোষাগারকে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তার নিজের নামে ট্রাস্ট গঠন করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাতের অভিযোগ দেখায় যে কিভাবে তিনি আয়কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়েছেন। ইউনূসের বিদেশ সফরের নামে রাষ্ট্রীয় কোষাগার লুটের ঘটনা অত্যন্ত জঘন্য। মাত্র 14 মাসে 14টি বিদেশ সফর, যার অধিকাংশই ছিল সম্পূর্ণ ব্যক্তিগত প্রয়োজনে। লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রতি রাতে 10 লাখ টাকার ভাড়ার প্রেসিডেন্সিয়াল সুইটে থাকা 40 জনের বিরাট দলবল নিয়ে 5 দিনের জাঁকজমকপূর্ণ অবস্থান, এসব সবই ছিল আসলে তারেক রহমানের সাথে গোপনে রাজনৈতিক লেনদেনের বৈঠক। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক বা পাচারকৃত অর্থ ফেরতের মিথ্যা অজুহাত দিয়ে তিনি দেশের মানুষকে প্রতারণা করেছেন এবং কোটি কোটি টাকা অপব্যয় করেছেন। তার মেয়েকে সরকারি খরচে বিদেশ সফরে নিয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে যে তিনি রাষ্ট্রীয় কোষাগারকে নিজের পারিবারিক সম্পদ মনে করতেন। আসিফ নজরুলের কথা তো বলেইছি এর আগের ভিডিওতে। তার বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলো দেখায় যে কিভাবে বিচার বিভাগকে বাণিজ্যিক পণ্যে পরিণত করেছিলেন তিনি। জামিন বাণিজ্য, মামলা বাণিজ্য এবং বিচারক পদায়নে ব্যাপক দুর্নীতির মাধ্যমে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। গান বাংলা টেলিভিশনের তাপসের জামিন থেকে শুরু করে বিভিন্ন শিল্প গ্রুপের সিইওদের বিচারিক সুবিধা প্রদানে তার ভূমিকা ছিল অত্যন্ত জঘন্য। ঢাকা এবং আশেপাশের এলাকায় বিচারক বদলিতে 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত আদায় করা হয়েছে এবং সাব রেজিস্ট্রার পদায়নে কোটি 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 টাকার বাণিজ্য বা দুর্নীতি তার বিচারিক ক্ষমতার নির্লজ্জ অপব্যবহারের প্রমাণ। আমেরিকায় বাড়ি কেনা এবং সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ঘটনা প্রমাণ করছে যে তিনি কিভাবে পরিকল্পিতভাবে অর্থ পাচারের নেটওয়ার্ক তৈরি করেছিলেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এবং 11,000 কোটি টাকা বিদেশে পাচারের তথ্য এই সরকারের লুটপাটের ভয়াবহতা তুলে ধরে। দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ডে তার বিনিয়োগের যে চিত্র পাওয়া যায় তা প্রমাণ করে যে এটি ছিল একটি আন্তর্জাতিক মানি লন্ডারিং নেটওয়ার্ক। তার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি সিন্ডিকেট এবং এপিএস মোয়াজ্জেম হোসেনের নিয়োগ বদলি বাণিজ্য দেখায় কিভাবে পারিবারিক নেটওয়ার্কের মাধ্যমে সিস্টেমেটিক দুর্নীতি পরিচালনা করা হয়েছে। শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে 1200 কোটি টাকার ব্যয় বৃদ্ধি করার মতো ঘটনা প্রমাণ করছে যে তারা কিভাবে উন্নয়ন প্রকল্পকে লুটপাটের উৎসে পরিণত করেছিল। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ডিগনিটি তিনি বজায় রেখেছিলেন উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত, কিন্তু উপদেষ্টা হওয়ার পরে কি করেছেন? তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ এবং অন্যের সম্পত্তি জোর করে দখলের অভিযোগ উঠেছে।
কিভাবে পরিবেশ সংরক্ষণের দায়িত্ব থেকেই তার পরিবেশ ধ্বংস করে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি হয়েছে তা একটু জাস্ট চোখ খোলা রাখলেই বোঝা যায়। জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খানের বিরুদ্ধে সামিট গ্রুপের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ এবং বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর সাথে অবৈধ লেনদেন, দেশের জ্বালানি খাতে কিভাবে দুর্নীতির জাল বিস্তার করা হয়েছে তার প্রমাণ। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি এবং হাসপাতালের কেনাকাটায় অনিয়মের অভিযোগ দেখায় যে স্বাস্থ্য সেবার নামে কিভাবে জনগণের অর্থ লুট করা হয়েছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার বিরুদ্ধে টিভি চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণ করছে যে কিভাবে গণমাধ্যমের নিয়ন্ত্রণ এবং তথ্য প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতাকে ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত করেছেন। প্রতিটি মন্ত্রণালয় এবং বিভাগ সুপরিকল্পিতভাবে দুর্নীতির নেটওয়ার্ক বিস্তার করে এই সরকার রাষ্ট্রীয় কাঠামোকে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির যন্ত্রে পরিণত করেছিল। নাহিদ ইসলাম বিটিসিএল এর 5G প্রকল্পে 65 কোটি টাকার বাজেট 326 কোটিতে উন্নীত করার চেষ্টা করেছিলেন কিনা সেটা প্রমাণিত নয়, কিন্তু ডক্টর ইউনূসের ব্যক্তিগত সহকারী হিসাবে যিনি কাজ করেছেন সেই তাইয়াবের নামে এসব অভিযোগ তো প্রমাণিত হয়েছে। হুয়াওয়েকে অবৈধ 100 কোটি টাকা পরিশোধের চাপ সৃষ্টি করা এবং ফ্যাক্টরি টেস্ট ছাড়াই চীন থেকে যন্ত্রপাতি আমদানির মতো ঘটনা প্রমাণ করে যে কত বড় দুর্নীতি করে গেছে এই ফায়াজ তাইয়াব। দুদকে জমা পড়া অভিযোগগুলোর বিশ্লেষণ করলে দেখা যায় যে এই দুর্নীতির মাত্রা এতই বিস্তৃত এবং গভীর যে একে সাধারণ দুর্নীতি বলা যাবে না। এটি ছিল পরিকল্পিত রাষ্ট্রীয় ডাকাতি। প্রতিটি উপদেষ্টা তাদের নিজ নিজ ক্ষেত্রে দুর্নীতির সিন্ডিকেট গড়ে তুলেছিল এবং রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ হিসেবে লুট করেছিল। 18 মাসে 14 লক্ষ কোটি টাকা পাচারের যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তা দেশের মোট জিডিপির একটি উল্লেখযোগ্য অংশ। এই বিপুল পরিমাণ অর্থ যদি দেশেই থাকতো তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আসলে ভিন্ন হতো। এবিএম আব্দুস সাত্তার, যিনি এখন প্রিন্সিপাল সেক্রেটারি, তখন ইউনূস সরকারের আমলে প্রথম এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তখন তিনি বলেছিলেন অন্তত 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে আছে। তিনি তখন প্রশ্ন তুলেছিলেন যে উপদেষ্টাদের পিএস এর অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়ার পরও কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এখন যখন তিনি তারেক রহমানের প্রিন্সিপাল সেক্রেটারি, তখন প্রশ্ন উঠছে তিনি এই দুর্নীতির বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও ফেসবুক লাইভে এই দুর্নীতির বিষয়ে কথা বলেছিলেন এবং দাবি করেছিলেন যে দুর্নীতির তথ্য প্রকাশ পাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্টরা আগে ভাগেই দেশ ছাড়ছে। দুর্নীতির এই ভয়াবহ চিত্র প্রমাণ করে যে ইউনূস সরকার আসলে একটি দুর্নীতিবাজ কর্পোরেট গ্যাং ছিল, যারা তথাকথিত জুলাই বিপ্লবের নামে ক্ষমতায় এসে দেশকে লুট করেছে। তাদের প্রতিটি পদক্ষেপ ছিল নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য। দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠান নামে তারা যে বিপ্লবী সরকারের ভাবমূর্তি তৈরি করেছিল সেটি ছিল ভণ্ডামি, সম্পূর্ণ ভণ্ডামি। বাস্তবে তারা ছিল একদল সুযোগ সন্ধানী লুটেরা যারা দেশের সংকটকে নিজেদের সম্পদ বৃদ্ধির সুযোগ হিসেবে ব্যবহার করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতিখারুজ্জামানের মন্তব্য যে কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং অভিযোগের সত্যতা পেলে দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনতে হবে, এই বক্তব্য এখন বাস্তবায়নের সময়। প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব, যিনি এখন সর্বময় ক্ষমতার অধিকারী, এবিএম আব্দুস সাত্তার, আপনি কি এখন এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নাকি ছেড়ে দেবেন? তাহলে তো সবাইকে ছাড়তে হবে। আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন তাদেরও ছাড়তে হবে। তাহলে ছেড়ে দিন সবাইকে, কারণ আপনারাও তো করবেন, মনে হচ্ছে আপনারাও তো দুর্নীতি করবেন এবং যাতে আপনাদেরও সামনে ছেড়ে দেওয়া হয় সেই ব্যবস্থা, পথ পরিষ্কার করে যাবেন, তাই না? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।